সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা সুস্থ এবং নিরাপদে আছো। আমরা আজ কি করতে যাচ্ছি, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার একটা অঙ্ক, ক্রিয়েটিভ কোশ্চেন। তো দেখো, তোমরা এই স্টাইলের অঙ্ক তোমরা আগে পরে অনেকবার করেছ। তো এটি ময়মনসিংহ বোর্ডের 2022-এ এসেছে। তো দেখো আমরা কিভাবে করি। তো একটা হচ্ছে যা ইংলিশ ভার্সনে রয়েছে, এখানে একটা উদ্দীপক আছে, প্রথমটা সেটা হচ্ছে তোমার অ্যারিথমেটিক্যাল সিরিজ, আর সেকেন্ড হচ্ছে জিওমেট্রিক সিরিজ। ঠিক আছে? তো দেখো, তোমরা যারা পারো তারা তো পারোই। আমরা প্রথমটা কিভাবে করি দেখো, ক নাম্বার। প্রথমে আমরা ক নাম্বারটা করার চেষ্টা করি। দেখো এখানে এটি একটি সমান্তর ধারা। সমান্তর ধারা তোমরা বুঝো, আমি জানি, আর আলোচনা না করলাম। সমান্তর মানে অন্তরটা সমান, সমান্তর ধারা যার প্রথম পদ এ ইকুয়াল কত, দেখো 5। এ ইকুয়াল 5। এখানে বলছে দেখো 5 প্লাস 17 প্লাস 23। এখানে দেখো 12 করে ডিফারেন্স। ঠিক আছে, 17 থেকে 5 গেলে 12, আবার 29 থেকে 17 গেলেও 12। এই দেখো এখানে 29 পর্যন্ত কয়টা পদ, 1 2 3। এরকম ধারাটির এইভাবে যদি যেতে থাকে, তাহলে 101 পর্যন্ত যেতে হলে কততম পদটা তোমার 101 হবে, সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। ক্লিয়ার? আমি অবশ্যই মনে হয় বুঝাইতে সক্ষম হয়েছি। দেখো এখানে আছে 5, 17 এবং 29। এ পর্যন্ত কতগুলো পদ? এ পর্যন্ত 3টা পদ। এরকম 101 পর্যন্ত কতগুলো পদ, সেটা তোমাকে, মানে কোন পদটা 101 হবে তা তোমাকে নির্ণয় করতে হবে। তো সেটা তো তুমি জানো না, তাই না? এভাবে গুনে গুনে বের করতে 101 পর্যন্ত বিশাল একটা কঠিন বিষয়, তাই না? তো আমরা দেখি কিভাবে করি। এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ এ ইকুয়াল এত, কমন ডিফারেন্ট, দ্যাটস মিন সাধারণ অন্তর, ডি ইকুয়াল, দেখো এখানে কি, অ্যানুয়াল টার্ম মাইনাস প্রিভিয়াস টার্ম, অর্থাৎ যে কোনো একটা পদ বিয়োগ তার পূর্বের পদ। তো আমরা 17টা লিখি, -5 ইকুয়াল 12। আশা করি আমরা বুঝতে পেরেছি। আবার এখানে যদি আমরা 29 লিখতাম বিয়োগ 17, ঠিক একইভাবে আমরা কি পেতাম বলো তো দেখি, 12 পেতাম। ঠিক আছে, তাহলে আমরা তো জানি না কোন পদ 101, তাই না? তাহলে আমরা ধরে নিই, যেহেতু আমরা জানি না, ধরি সমান্তর ধারার n-তম পদ ইকুয়াল 101। ক্লিয়ার? আশা করি আমরা বুঝতে পেরেছি, এটা আমরা ধরে নিলাম। তো আমরা এটা করতে হলে তোমাকে অবশ্যই একটা সূত্র তোমাকে জানতে হবে, এটা নিশ্চয়ই জানো তোমরা। আমরা জানি ধারার, খুব সহজ, n-তম পদ। আমরা জানি ধারার n-তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমি আগেই বলে নিই যে যদি ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি হয়, তবে ধারার n-তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। আপাতত মুখস্থই রাখো, এটা প্রমাণেরও একটা বিষয় আছে, সেগুলো যেহেতু আমরা ক্রিয়েটিভ কোশ্চেন করতে যাচ্ছি, তাহলে সেটার ব্যাখ্যার আর এখন প্রয়োজন নেই। তো আমরা ধারার n-তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমরা লিখি প্রশ্ন মতে আমার বলছে ধারার কোন পদ, আমরা ধরে নিয়েছি সমান্তর ধারার n-তম পদ এত।
ধারার n তম পদ কোনটা? এই দেখো এটা না, ধারার n তম পদ। লিখি ধারার, প্রশ্ন মতে ধারার n তম পদ ইকুয়াল 101। ক্লিয়ার? ওকে, তো আমরা এখানে কি বসাতে পারি? ধারার n তম পদ ইকুয়াল কি পেয়েছ? এই যে ধারার n তম পদ ইকুয়াল, এই মানটা তুমি এখানে বসিয়ে দাও, a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল 101। আশা করি বুঝতে পেরেছ। Now we can write a equal what? Putting the value of a, 5 plus n minus 1, d equal what? 12, 0, 1, 0, 1। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা 5 প্লাস এখান থেকে এই পর্যন্ত 12 দ্বারা মাল্টিপ্লাই করো, 12n মাইনাস 12 ইকুয়াল 101। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন এই পাশে চলে আসি। দেখো তো এখানে আমরা 12nটা আগে লিখলাম, এখানে তোমার +5 আর এখানে হচ্ছে -12, সো উই ক্যান গেট অনলি -7 ইকুয়াল 101। সো we can write, we will do ট্রান্সপোজিশন। ওকে, ট্রান্সপোজিশন করলে কি হয়? লেফট সাইড থেকে রাইট সাইড, সো +7। Now we can write 12n equal 108 and equal 108 divided 12। এখন আমরা কি করতে পারি? 9, 12, 108, সো n equal 9। তাহলে আমরা কি বলেছিলাম? আমরা সমান্তর ধারায় আমরা লিখেছিলাম দুই ধারায় n তম পদ ইকুয়াল হবে 101, 101, তাই বলেছিলাম না? এটাই তো আমরা ধরে নিয়েছিলাম। তাহলে n এর মানটা আমরা পেয়ে গেছি, তাহলে আমরা n এর পরিবর্তে এখানে লিখব, সো কি 9th টার্ম অফ জিওমেট্রিক অ্যারিথমেটিক্যাল সিরিজ ইজ 101। ওকে, তো আমরা আনসারটা এখানে লিখি, এই পাশে জায়গা নেই, এতটুকু আমরা মুছে ফেলি। দেখো আমরা লিখতে পারি, সো nth ধারার 9তম পদ ইকুয়াল 101। এটাই আমাদের আনসার। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা 2 মার্কস পেয়ে গেলাম। এরপরে দেখো বন্ধুরা, আমাদের এখানে খ নাম্বারে কি বলছে? আমরা গ উঠাই নাই, গ আমরা পরে উঠাবো, আমাদের জায়গার স্বল্পতার কারণে আমাদের বোর্ডটা ছোট। এখন দেখো খ নাম্বার কি বলছে। তোমার খ বলছে 1 নং ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -430 হলে n এর মান নির্ণয় করো। বন্ধুরা আমরা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 নং ধারাটা কিন্তু আমরা এখানে দেখো তোমার উদ্দীপকে এখানে উল্লেখ আছে। তো আমরা ধারাটি এটা একটা কি ধারা সেটা আমরা আগে জেনে নিই। ঠিক আছে, এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সমান্তর ধারা। কিভাবে? দেখো 4 -7 -3, আবার 1 -4 ইকুয়াল -3, দুটি দেখলেই তোমরা বুঝতে পারবে। তো আমরা এটা লিখে নিই, 1 নং হতে আমরা লিখলাম 1 নং হতে। 1 নংটা কি আছে দেখি, 7 + 4 + 1 -2 -7
এভাবে যেতে যেতে আরো অনেক পর্যন্ত মনে করো আরো আছে। তো আমরা এটা লিখি যে এটি খুব সহজেই একটি সমান্তর ধারা। এটি একটি সমান্তর ধারা। ক্লিয়ার? হুইচ ইজ সাস্টান, অর্থাৎ যার প্রথম পদ a ইকুয়াল 7, কমন ডিফারেন্ট দ্যাটস মিন সাধারণ অন্তর ইকুয়াল এনি ওয়ান টার্ম মাইনাস প্রিভিয়াস টার্ম, অর্থাৎ যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ, 4 মাইনাস 7 ইকুয়াল 3। ক্লিয়ার? আশা করি আমরা বুঝতে পেরেছি। তো বন্ধুরা, আমরা কি জানি? আমরা একটা সূত্র জানি, তাই না? অবশ্যই জানি। যদি ধারার প্রথম পদ a এবং সাধারণ অন্তর d হয়, তাহলে আমরা কি বলতে পারি? যে n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d, আর প্রথম n সংখ্যক পদের যোগফল বা n সংখ্যক পদের সমষ্টি, এই সূত্রটা তোমাকে অবশ্যই জেনে নিতে হবে। তো আমরা লিখে ফেলি যে আমরা জানি ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। এটা তোমরা সবাই জানো, আমি জানি, Sn দিয়ে প্রকাশ করা হয় n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমি জানি তোমরা এটা খুব সহজেই এটা জানো। ঠিক আছে? এই সূত্রগুলো যেহেতু তোমরা সবাই ক্রিয়েটিভ কোশ্চেন অর্থাৎ সৃজনশীল প্রশ্ন আমরা সলভ করতে আসছি, আমরা সবাই জানি এটা। তো আমরা লিখি প্রশ্ন মতে ধারায় এক নং যেটা, এক নং ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এত। তাহলে আমরা জানি ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি এত। এটাই লিখবো, লিখি এটা দেখে দেখে লিখি। ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত দেওয়া আছে তোমার? দেখো, ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি বা যোগফল একই কথা, -4 3 0। চমৎকার, আমরা প্রশ্ন অনুযায়ী লিখে নিলাম, প্রশ্ন দেখে দেখে। এখন দেখো বন্ধুরা, এই যে তুমি লিখছো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি এত, তো তুমি ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্রটা তুমি তো জানো, তাহলে এটা এখানে লিখে দাও n বাই 2, তারপর এখানে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ক্লিয়ার? এটা তুমি কোথায় থেকে লিখেছো? এই যে এই সংখ্যক পদের সমষ্টির যে সূত্রটা তুমি জানো সেটা এখানে বসিয়ে দিয়েছো। ওকে, মাইনাস ইকুয়াল -4 3 0। এখন আমরা কি করতে পারি? নাও উইল ডু n বাই 2 লিখলাম, এই 2 লিখলাম। এখন a ইকুয়াল হোয়াইট 7 মানটা বসিয়ে দিলাম, প্লাস n মাইনাস 1 d এর মানটা বসিয়ে দিই। ভুল করেছি না? হ্যাঁ বন্ধুরা, দেখো কি চমৎকার একটা ভুল করেছি। এখানে হচ্ছে কি +4, এখানে হচ্ছে -7, তাহলে -3 থাকে। দেখছো আমি কত বড় একটা ভুল করেছি? তাহলে -3, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ইকুয়াল -4 3 0। এখন আমাদের প্রথম অংশটা আমরা
মুছে ফেলি। হ্যাঁ, আমাদের তো জায়গা কম এখানে, তাই না? বোর্ডটা অনেক ছোট। এখান থেকে আমরা এখানে চলে আসলাম। দেখো, n by 2 second bracket 2 multiplying 7 14। তারপরে দেখো এখানে এটার সাথে এটার গুণ সম্পর্ক, তাই না? তো আমরা প্লাসটা দিলাম, দিই প্লাস, মাইনাস থ্রিটা আগে লিখলাম, একই কথা কিন্তু। তারপরে n মাইনাস ওয়ান লিখলাম। এভাবে সাধারণত করা হয় না, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি এইভাবে করছি। মাইনাস ফোর থ্রি জিরো। আশা করি আমরা বুঝতে পেরেছি। নাও উই ক্যান রাইট n by 2 14। দেখো এখানে প্লাস আর এখানে মাইনাস, একটা ব্র্যাকেট আছে, সো রিলেশন উইল বি মাল্টিপ্লাই। ওকে, প্লাস মাইনাস মাইনাস থ্রি, এটাকে এইভাবেই রাখলাম আপাতত, ইকুয়াল মাইনাস ফোর থ্রি জিরো। n by 2 14 মাইনাস 3 multiplying n 3n। এই মাইনাস মিলে প্লাস হয়ে গেল, 3 আর 1 গুণ করলে 3, ইকুয়াল মাইনাস 430। দেখো বন্ধুরা, এখন আমরা কি করতে পারি? 14 আর এখানে আছে 3, সংখ্যা আর সংখ্যা তোমাকে যোগ করতে হবে। 17 মাইনাস 3n ইকুয়াল মাইনাস 430। আমরা যদি এতটুকু বুঝতে পারি তাহলে আমাদের সমস্যা হওয়ার কথা না, তাই না? আচ্ছা, এখন আমরা নিচের অংশটা মুছে নিই। আমাদের n এর মান নির্ণয় করতে বলছে, সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমরা কি করতে পারি? n এর সাথে এটা নিচে মনে মনে 1 আছে, বোঝানোর জন্য আমি লিখছি 1 আছে। n দিয়ে উপরের অংশটা অর্থাৎ নিউমারেটরকে গুণ করব, 3n, নিচে হচ্ছে 2, ইকুয়াল মাইনাস 430। ক্লিয়ার? 2 আর 1 গুণ করছি 2। এখন দেখো এখানে গুণ করি আমরা 17n মাইনাস n আর 3n গুণ করলে 3n স্কোয়ার, নিচে আমরা 2 দিয়ে দিলাম, মাইনাস 430। এখন আমরা কি করব? এখন আমরা ক্রস মাল্টিপ্লাই করি। এখানে মনে মনে 1 আছে ধরে নাও, তোমরা কিন্তু লিখবে না, আমি একটু বেশি লিখি। গুণ করি, 1 দিয়ে এটাকে গুণ করলে কি মানের কোনো পরিবর্তন হয়? হয় না। মাইনাস 3n স্কোয়ার। এখন এখানে তো প্লাস আছে, এখানে মাইনাস, তো মাইনাস 2 দিয়ে গুণ করো, 860। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো আমরা এই পাশে চলে আসি। মাইনাস 3n স্কোয়ারটা আমরা আগে লিখলাম, তারপরে এটা অবশ্যই প্লাস 17n ইকুয়াল মাইনাস 860। এটাকে আমরা কি লিখতে পারি? এখানে আর গুণন করে both side cross multiply, so we can write gn square plus 79 will do transposition plus 860 equal 0। এ পাশে আর কিছুই রইল না, তাই না? আমরা ট্রান্সপোজিশন করেছি, মাইনাস উইল বি প্লাস। এখন দেখো আমরা এখানে মাইনাসটা কমন নিই, মাইনাস কমন নিলাম,
তো মাইনাস কমন নেওয়ায় এখানে কি হচ্ছে দেখো, এই মাইনাস আর এই প্লাস মিলে মাইনাস 79, এই মাইনাস আর এই প্লাস মিলে মাইনাস 86 ইকুয়াল 0। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা যদি উভয় পাশে -1 দ্বারা গুণ করি তাহলে এটা কিন্তু প্লাস হয়ে যায়। ক্লিয়ার? কি করবো আমরা? -1 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এটা প্লাস হয়ে যায়। সেটা কি দেখানোর প্রয়োজন আছে? নেই, আমরা অনেকবার করেছি এরকম। 860 ইকুয়াল 0 না বুঝলে করবো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখানে লিখি -1 দ্বারা, কারণ 0কে যা দিয়ে গুণ করি তাই হয়, -1 দ্বারা গুণ করি। অবশ্যই আমরা বুঝতে পেরেছি। ক্লিয়ার? হ্যাঁ। এখন আমরা মিডল টার্ম, মিডল ব্রেক, মিডল ফ্যাক্টর আমরা অনেক এরকম নাম শুনেছি এবং আমার ক্লাসও সেটা তোমরা দেখে নিতে পারো। আমি এই ক্লাসগুলো করেছি 3.3 এবং 3.4। আশা করি তোমরা মিডল টার্ম এবং মিডল ফ্যাক্টরে তোমাদের ওইরকম কোনো সমস্যা নেই। তো আমরা এখানে 3n² মাইনাস, দেখো এইটা এটা গুণ করবে, গুণ করলে যা হবে ওই গুণফলকে স্টেপ বাই স্টেপ ভাগ করলে যে দুইটা সংখ্যা দেখো সেটা হচ্ছে, আমার জানা আছে বিধায় আমি লিখলাম 16n মাইনাস 43n। কি তাই হয়? অবশ্যই হয় না, কারণ -16n প্লাস 43n, 16n থেকে 43n চলে গেলে বিয়োগ করলে তোমার 79n থাকে, ঠিক আছে? আর এইটা এটা গুণ করলে তোমার এই 860 আর 3 গুণ করলে যা পাবা তার সমান হবে, ঠিক আছে? -860 ইকুয়াল 0। উৎপাদক অবশ্যই শিখতে হবে, ঠিক আছে? শিখে এসে তারপরে তোমাকে অঙ্ক করতে হবে। উৎপাদককে ফাঁকি দিবে, তুমি তোমার নিজেকে ফাঁকি দিলে। ক্লিয়ার? উৎপাদক ছাড়া কোনো ক্রমেই বীজগণিত ভালো পারা সম্ভব নয়। তোমরা অবশ্যই উৎপাদকের চ্যাপ্টারটা দেখে আসবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সি ইউ অ্যাটেন্টিভলি। এখানে আমরা কি কমন নিতে পারি? এখানে আমরা অবশ্যই 3n কমন নিতে পারি। 3n যদি কমন নেই, এখানে শুধুমাত্র n থাকে। -3 দিয়ে 60কে ভাগ দাও 20, আর n তো কমনই নিয়েছ, প্লাস এখানে অবশ্যই তোমার 43 কমন যায়, কারণ এটার সাথে এটা মিলতে হবে এই অংশটা। তাহলে শুধু থাকে n, তারপরে মাইনাস মাইনাস, এই 43 দিয়ে কি 860কে ভাগ করলে তুমি 20 পাবা, ইকুয়াল 0। দেখছো এটা আর এটা মিলে গেছে। অবশ্যই মিডল টার্মে এই দুইটা মিলতে হবে, সহজ উপায় যেটা। এখন আমরা এখানে কি কমন নিতে পারি? n -20 কমন নিতে। তুমি এখানে কি পাচ্ছ? n -20 তুমি যদি কমন নাও, এখানে 3n, এখানে প্লাস এটা কমন নিয়েছ, এখানে থাকে তোমার এখানে 43 ইকুয়াল 0। আমরা প্রায় আমাদের যে কাঙ্ক্ষিত যে মানটা তার কাছাকাছি চলে এসেছি। ওকে, তো আমরা এই পাশটা মুছে নেই। এখান থেকে আমরা সোজা এখানে চলে আসি। আমরা লিখতে পারি আইদার হয় n -20 ইকুয়াল 0। সমাধান অঙ্কে আমরা এরকম অঙ্ক করে আসছি যে গুণাকারে থাকলে তারা আলাদা আলাদাভাবে শূন্য হয়। তো n ইকুয়াল 20 ট্রান্সপোজিশন করেছি, এটা তোমরা বুঝতে পেরেছ। নাইদার অথবা 33n, সরি 3n প্লাস 43 ইকুয়াল 0, 3n ইকুয়াল -43। এখন আমরা 3 দিয়ে বোথ সাইড ডিভাইডেড বাই 3, এরকম মান কখনোই গ্রহণযোগ্য হয় না, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি ইট ইজ নট অ্যাকসেপ্টেবল ভ্যালু, ঠিক আছে? তো আমরা লিখব গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য নয়, নয় লিখলে হবে, আমি লিখলাম আর কি।
সো দ্য রিকোয়ার্ড নিউমান n ইকুয়াল কত পেলাম 20। এটাই তো আমাদের আনসার হওয়া উচিত। হয়ে গেল। তাহলে আমরা এখানে এভাবে করলে আমরা 4 মার্কস পেয়ে যাব। ঠিক আছে, এরপর আমাদের নেক্সট নাম্বার আমরা করার চেষ্টা করি, যদিও আমি এখানে তুলিনি, এখন তুলব। ঠিক আছে, এটা মুছে দিয়ে এখন আমি এটা তুলে নিই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা এখন ক নাম্বারটা, এখানে কি বলছি ক নাম্বারে, যে 2 নং ধারাটি হতে এক্স ওয়াই এবং জেড এর মান নির্ণয় করো। দ্যাটস মিন, যারা ইংলিশ ভাষণে রয়েছে, বলছে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স ওয়াই জেড ফ্রম ইকুয়েশন নাম্বার 2। ক্লিয়ার? তো আমরা 2 নং সমীকরণে এখানে উল্লেখই করে দিয়েছে এটা একটা জিওমেট্রিক সিরিজ, অর্থাৎ এটা একটি গুণিত ধারা, তাই না বন্ধুরা? আচ্ছা, দেখো এখানে আমরা সম্ভবত উঠাইতে একটু ভুল করেছি। আমাদের এখানে 1792, অর্থাৎ আরেকটি এখানে একটু ভুল হয়েছে। দেখো প্লাস 1792 একটি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা তো আমরা বুঝি, তাই না? কেমন? খুব সহজ গুণোত্তর ধারা। যেমন মনে করো 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস 32, না? এরকম ধারা হচ্ছে গুণোত্তর ধারা। আর গুণোত্তর ধারা দ্যাটস মিন জিওমেট্রিক সিরিজ। আর সমান্তর ধারা 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 সমান্তর, অর্থাৎ সমান্তরালভাবে যেতেই থাকে, সমানান্তর। 4 থেকে 2 2, 6 থেকে 2 বিয়োগ 2, আবার এটা দেখো গুণ করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, এভাবে যেতেই থাকবে। ক্লিয়ার? তো আমরা বুঝি যে গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা কি। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। এখন আমি জানি তোমরা অনেক ভালো বুঝো, না বোঝার তেমন কিছু নেই। এখন এখান থেকে আমি, তো যেহেতু লেখা আছে এটা, তো গুণোত্তর ধারার আমি লিখতে পারি যে দেয়া আছে ধারাটির প্রথম পদ, এই কথাটি আমি লিখতে পারি। তো গ, এটি একটি, ইট ইজ জিওমেট্রিক সিরিজ গুণোত্তর ধারা, হুইচ ইজ ফার্স্ট টার্ম, অর্থাৎ যার প্রথম পদ এ ইকুয়াল কত? 7। ভেরি গুড, 7। বাট এখানে চলক রাশি দেওয়া আছে, দেখো কোনো সংখ্যা নেই, তাই না? এগুলো আমাদেরকে বের করতে হবে, এক্স ওয়াই জেড। কিন্তু আমাদের তো একটা গুণোত্তর ধারা, আমরা তখন বলতে পারি, গুণোত্তর ধারার সূত্রকে প্রয়োগ করতে পারি, যদি ধারায় গুণোত্তর ধারার আর কি, আচ্ছা ধারা লিখছি তোমরা বুঝে নেবে, যদি ধারার প্রথম পদ এ এবং সাধারণ, এতক্ষণ তোমরা অন্তর করেছ, এখন অনুপাত, রেশিও, কমন রেশিও যেটাকে বলা হয় আর হয়, তবে এই সূত্রগুলো তোমাকে জানতেই হবে। ধারায় অঙ্ক করার জন্য অনেক কিছু জানার প্রয়োজন হয়, এটা ঠিক আছে জানার জন্য, কিন্তু তুমি অঙ্ক পারার জন্য তুমি কিছু টেকনিক ইউজ করতে পারো, এই জিনিসগুলো জেনে নিলেই হবে। তবে ধারায় n তম পদ ইকুয়াল এ আর n মাইনাস 1, আর এর পাওয়ার হচ্ছে n মাইনাস 1। যদি m তম হয় m মাইনাস 1, যদি 10 তম হয় 10 মাইনাস 1, যদি 5 তম হয় 5 মাইনাস 1, অর্থাৎ যদু মধু কুদু যা তমই হোক না কেন, সেই নামটা বসিয়ে দিলেই এই n এর জায়গায় হয়ে গেল। ঠিক আছে, এই সূত্রটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, এবং মনে না রাখলে কিন্তু তুমি অঙ্কটা করতে পারবে না।
এই স্টাইলের অঙ্কগুলো তুমি কখনোই করতে পারবে না। তো বন্ধুরা, এটা গেল হচ্ছে তম বাইর করার জন্য। যখন তোমাকে সাম বের করতে বলবে, অর্থাৎ সমষ্টি, যে n সংখ্যক পদের সমষ্টি বা এরকম কোনো কিছু যদি করতে বলে, সেক্ষেত্রেও কিন্তু তোমাকে সূত্রটা জেনে নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, যখন যেটা প্রয়োজন আমরা সেটাই করব। এখন আমরা আপাতত এতটুকুই জানি। এখানে তুমি ধারার প্রথম পদ পেয়েছো, যার প্রথম পদ তো ফার্স্ট টার্ম a ইকুয়াল 7, কিন্তু তোমার কমন রেশিও নেই। তুমি ধরে নাও, যেহেতু নেই, তুমি ধরো বা মনে করো, যাই করো, একটা কিছু করতে হবে রে বাবা। তাহলে আমরা লিখতে পারি ধরি ধরি ধারার ধারার সাধারণ সাধারণ অনুপাত সমান হচ্ছে 8। ক্লিয়ার? অর্থাৎ আমরা লিখতে পারি যে ধারার সাধারণ অনুপাত 8, কমন রেশিও 8। লেট লিখতে পারো, লেট। ঠিক আছে? কমন রেশিও অফ কমন রেশিও অফ জিওমেট্রিক সিরিজ 8। ক্লিয়ার? এখন আমরা এখানে আমাদের দেওয়া আছে কি দেখো তো, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। আমার এই তিনটা তো বেরই করতে হবে। এরপরে এটা কততম পদ? পঞ্চম পদ। দেয়া আছে, লিখি। দেয়া আছে পঞ্চম পদ ইকুয়াল 1792। লিখলাম। আমরা জানি ধারার n-তম পদ, এটা কিন্তু গুণোত্তর ধারার ক্ষেত্রে, ইকুয়াল a r n minus 1। এটা আমরা জানি। সো ফিফথ টার্ম অফ জিওমেট্রিক সিরিজ ইজ, অর্থাৎ ধারার পঞ্চম পদ, এভাবে লিখি, সরি যেহেতু ইংরেজি লেখা এখানে, ফিফথ, আমরা সরি পঞ্চম পদ ইকুয়াল কি হবে? a r 5 minus 1, দশম হলে 10 minus 1। ক্লিয়ার? তো আমরা এখানে a r 5 থেকে 1 চলে গেল 4। আশা করি বুঝতে পেরেছি। দেখো এখানে দেয়া আছে পঞ্চম পদ ধারার, লিখি একটু সুন্দরভাবে আর কি সাজুগুজু করলাম। পঞ্চম পদ, তো আমরা লিখি প্রশ্ন মতে ধারার পঞ্চম পদ ইকুয়াল কত? এই যেটা পেয়েছি আমরা প্রশ্ন মতে লিখে ফেলছি, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, 1792। এখন দেখো তো বন্ধুরা, এখানে ধারার পঞ্চম পদ, এই যে ধারার পঞ্চম পদ তুমি কত পেয়েছ? মানটা বসিয়ে দাও। এটা সমান a টু দি পাওয়ার 4 ইকুয়াল 1792। আশা করি আমরা বুঝতে পেরেছি। এ পাশে একটা দাগ টেনে নেই। এর মান আমরা কত পেয়েছি? এই যে a ইকুয়াল 7, তো লিখি 7, অসুবিধা হওয়ার কথা না। মাল্টিপ্লাই r, এটার সাথে এটা রিলেশন উইল বি মাল্টিপ্লাই। ঠিক আছে? r টু দি পাওয়ার 4, এই r এর মানটাই আমরা এখান থেকে বের করব, 1792। এখন দেখো তো বন্ধুরা, 7 r টু দি পাওয়ার 4, নিচে দিলাম 7, 1792, নিচে দিলাম 7। অর্থাৎ আমরা কি করলাম এখানে সেটা একটু বুঝে নিই। 7 দ্বারা ভাগ করে, বোথ সাইড ডিভাইডেড বাই 7। আমরা এত লিখলাম না, এতটুকু লিখলেই স্যাররা বুঝতে পারবে। স্যাররা
এতটা তোমাদের প্রতি আন্তরিক আছে। 7 কেটে দিলাম, তোমরা কাটবে না। এখন 7 দিয়ে ভাগ করলে আমার তো জানা আছে, তোমাদের কি জানা আছে? হুম, দেখো ভাগ করো, 256 হবে। ক্লিয়ার? ক্যালকুলেটার ইউজ করো ভাই, ইউজ ক্যালকুলেটার। r⁴ ইকুয়াল 256, আমরা এটা পেয়ে গেলাম। এখন যে করেই হোক এখানে পাওয়ার কিন্তু 4 লাগবেই আমার, যেহেতু এখানে পাওয়ার 4 আছে। ঠিক আছে, অর্থাৎ 4 আমাকে বাদ দিতে হবে। তো এটাকে একটু ভেঙে নেই, দেখো তো, 2 দিয়ে 128, আবার 2 দিয়ে দাও 6 4, আবার 2 দিয়ে দাও 3 2, আবার 2 দিয়ে দাও 16 8 2 4 2 2। দেখো 2 কয়বার? 1 2 3 4 5 6 7 8, 2 8 টাইমস। ক্লিয়ার? 2 পাওয়ার হচ্ছে, আমরা লিখতে পারি 2 পাওয়ার হচ্ছে 8। আশা করি আমরা কি বুঝতে পেরেছি। কিন্তু 8 তো আমার প্রয়োজন নেই। 8 কি আমার প্রয়োজন আছে? না। তাহলে এক কাজ করি, এইটার সমান আমরা লিখতে পারি না 2 স্কোয়ার, উপরে দিই এই যে 4। দেখছো, এই যে 4 দুগুণে 8 হয়ে গেল। ঠিক আছে, হয়েছে না পাওয়ার 8? রাইট, 8 হয়ে গেছে। তাহলে আমরা এটা মুছে নিতে পারি। দেখো r⁴। এখন এখানে আমি কি লিখতে পারি? একবারও লিখতে পারি অথবা বারবার আমরা লিখতে পারি। আচ্ছা, এভাবেই লিখি আপাতত। দেখো 4 এর উপর পর 4 দিলেই 256 হয়ে যায়। এখন আমরা এই শক্তি যেটা পাওয়ার আছে, পাওয়ার আমরা বাদ দিয়ে দিই, একই যেহেতু। ঠিক আছে, এটা তোমরা এক্সপোনেন্ট করে এসেছো, ইউ হ্যাভ অলরেডি ডান চ্যাপ্টার এক্সপোনেন্ট। ওকে, ইউ ক্যান ইউজ দিস চ্যাপ্টার ফর্মুলা হ্যাঁ। আর ইকুয়াল 4 আমরা পেলাম। তাহলে আমরা কমন রেশিও কত পেলাম? সাধারণ অনুপাত, আর হচ্ছে এটা পেলাম 4 পেলাম। এখন দেখো তো, এখানে তুমি উদ্দীপকে সেকেন্ড পদটা কি? এক্স, তৃতীয় পদ ওয়াই, চতুর্থ পদ জেড, আর পঞ্চম পদ হচ্ছে 1792, আর প্রথম পদ তো তোমার দেয় আছে, তাই না? এখন তুমি যে সূত্রটা ব্যবহার করেছো কিছুক্ষণ আগে, যে সরি সো আমরা লিখতে পারি ধারার দ্বিতীয় পদ, লিখলাম একটু বড় করে লিখলাম, দ্বিতীয় পদ এ, আর যেহেতু দ্বিতীয় পদ আমাকে বের করতে হবে এক্স, পর্যায়ক্রমে আমরা ওয়াই এরপরে যে, তাহলে 2 - 1 দ্বিতীয় পদ। সো ধারার দ্বিতীয় পদটা কি আছে এখানে? এক্স, বসিয়ে দিই এক্স ইকুয়াল এ, এর মান কত আমরা পেয়েছি? এই যে দেখো শোনারা 7। এরপর এটার সাথে এটার কি সম্পর্ক? গুণ সম্পর্ক। তাহলে আর এর পর কত? 2 থেকে 1 গেল, 1 থাকে, 1 দিলেও হয়, দিয়ে দিলাম। দেখি এরপরে মান বসাই। আর এর মান কত পেয়েছো তুমি? 4। দেখেছো কত পেয়েছো? তুমি এক্স এর মান পেয়েছো 28। ক্লিয়ার? অবশ্যই বুঝতে পেরেছো। আবার ধারার ওয়াইটা কততম পদ? তৃতীয় পদ। এখন এইভাবে লিখলাম, তৃতীয় পদ ইকুয়াল এ, আর ধরো 3 - 1, যেহেতু তৃতীয় পদ। এখন দেখো ধারার এই তৃতীয় পদ 1 2 3 ওয়াই, এ, আর 2 থেকে 3 থেকে 2 গেল 2। এখন মানটা বসিয়ে দিই, কি বলো? এর মান 7, এটার সাথে এটার গুণ সম্পর্ক। আর এর মান কত? আমরা পেয়েছি 4।
4-এর উপরে আছে স্কোয়ার 7 গুণন 16, 4-এর উপরে স্কোয়ার মানে 16। এটা তোমরা খুব ভালো মতো জানো, সেই জন্য এটা বিশদভাবে আলোচনা করার কোনোই প্রয়োজন নেই। যেটা গুণ করলে 1 1 2 হয়। সো ওয়াই ইকুয়াল আমরা কি 1 1 2 পেয়েছি। নেক্সট আমরা এর পরেরটা বের করার চেষ্টা করি। একটা আছে আর বাকি জেড। জেডটা কততম পদ? দেখো এখানে জেড 1 2 3 4 অনুরূপ আমরা লিখতে পারি বা একইভাবে ধারার চতুর্থ পদ এ আর 4 মাইনাস 1 হয়ে গেল। তুমি চতুর্থ পদ সমান কি পেয়েছো এখানে? জেড 1 2 3 4 জেড বসাই দিলাম। এ আর 4 থেকে 1 গেল 3। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন মানটা বসিয়ে দিই, তাহলে আমরা আমাদের রেজাল্টটা, কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা আমরা পেয়ে যাব। এর মান কত? আমরা তো জানি এই যে 7, আর এখানে কি 8, আর এর মান কত পেয়েছি? 4। 4-এর উপর একটা পাওয়ার 3। এগুলো বুঝো তো না? অবশ্যই বুঝো, তাই না? আমি আর লজ্জা পেতে চাই না। 4কে 3 বার লিখে গুণ, একটা দেখাই দিই, তাই না? এখন এত কিছু গুণ করলে কত হয় দেখো। 4 4 16 4 16 64, 64কে 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা পাবো 448, 448 হয়ে গেল আমাদের রেজাল্ট, তাই না? এখন আমরা লিখতে পারি সো দ্য রিকোয়ার্ড বা নির্ণীয় মান কি লিখতে পারি? কিভাবে আমরা লিখতে পারি? x ইকুয়াল 28, y ইকুয়াল কত পেয়েছি আমরা? 1 1 2 এবং z সমান 4 4 8। এই কয়টাই আমাদের আনসার। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, এরকম একটা ঘটনা ঘটলো, এত কষ্ট করে বের করলাম, এখন ধারাটা আমার ঠিক আছে কিনা? এটা যদিও অঙ্কের অংশ নয়, জাস্ট বোঝার জন্য। দেখো, প্রথম তোমার এটা যেহেতু গুণোত্তর ধারা 7 পেয়েছ, তারপরে 28 পেয়েছ, তারপরে তৃতীয় পদ কত পেয়েছ? 1 1 2। চতুর্থ পদ কত পেয়েছ? 4 4 8। এইরকম করতে করতে আবার পেয়েছো কত? 1792। দেখো, ভাগ দাও, 4 7 28, 28 দিয়ে এটাকে ভাগ দাও, ঠিক সেম একই জিনিস পেয়ে যাওয়া, 4 পেয়ে যাওয়া। এটা দিয়ে এটাকে, এটা দিয়ে এটাকে ভাগ দাও, 4 পেয়ে যাওয়া, আর এটা দিয়ে ভাগ দাও 4। দেখছো? তাহলে এটা একটা গুণোত্তর ধারা। 4 7 28, 28কে 4 দিয়ে গুণ করলে এত হয়, আবার এতকে 4 দিয়ে গুণ করলে এত হয়। দেখেছো? একইভাবে তোমার এটা একটা গুণোত্তর ধারা, এভাবে যেতেই থাকবে যদি তুমি করতে থাকো। যাই হোক, আমরা এইমাত্র আমাদের মানে প্রশ্নটা আমরা কমপ্লিটভাবে অর্থাৎ সম্পূর্ণই আমরা করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো অবশ্যই তোমরা বুঝবে এবং বারবার প্র্যাকটিস করবে। তো আজকের ক্লাস আমরা এখানেই রাখছি। আগামী ক্লাসে হয়তো অন্য কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ঠিক আছে? নিরাপদে থাকা এবং সুস্থ থাকা খুবই জরুরি। সামনে তোমাদের পরীক্ষা। তো a lot of thanks for watching this class.